হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। অনেক দিন বাদে হৃদয়ের কথা চ্যানেলে আমি আসলাম আমার নতুন ভিডিও নিয়ে। তা প্রায় 6 মাস বাদে, মাঝখানে 6টা মাস আমি হৃদয়ের কথাতে কোনো ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে ইচ্ছা আছে প্রতিদিনই হৃদয়ের কথায় ভিডিও দেওয়ার। আমাদের যে আমরা সকলে গ্রুপ আছে, সেই গ্রুপে যে টপিক থাকে সেই টপিকের ওপরে একটি করে ভিডিও আমি এই হৃদয়ের কথা চ্যানেলে আপলোড করব। তো এখন ঘড়িতে অনেকটা রাত হয়ে গেছে। এখন বাজে, আমি যখন ভিডিওটা করছি এখন 1:37 হয়ে গেছে। তো এত রাতে কেন ভিডিও করতে বসেছি? কারণ আমি আজকে একটা কাজ নিয়ে একটু দমদমে গেছিলাম। বাড়ি ফিরতে ফিরতে 1:45 বেজে গেছে। বাড়ি ফিরেই জাস্ট খেলাম। খেয়ে যেহেতু কমিটমেন্ট এবং নিজের কাছে এবং আমরা সকলে টিমের কাছে কমিট করেছি যে হৃদয়ের কথা চ্যানেলটি আবার আমি চালু করব এবং সেখানে মানে আমরা সকলের যে টপিক থাকে সেই টপিকের ওপর আমি ভিডিও বানাবো। তো সেই কমিটমেন্ট রাখার জন্যই মেইনলি এত রাতে আমি ভিডিও করতে বসেছি। আমি জানি বন্ধুরা আমাকে শম্পার লাইফস্টাইল চ্যানেলে, মানে আমার যে ব্লগিং চ্যানেলটা আছে সেখানেই বেশি দেখে থাকবেন। তো হৃদয়ের কথা চ্যানেলটা মূলত আমি তৈরি করেছিলাম আমি মোটিভেশনের ওপরে কিছু ভিডিও রাখবো বলে। তো সত্যি কথা বলতে কি, আমি ব্লগিং চ্যানেলটাতে এতটাই ফোকাসড ছিলাম যে এটাতে আর ভিডিও করে উঠতে পারতাম না। কিন্তু লাস্ট প্রায় 1 বছর আমি ব্লগিং চ্যানেলটাতেও ভালো করে ভিডিও দিতে পারিনি। ওয়ারেজ ব্লগিং চ্যানেলটিতে, মানে শম্পার লাইফস্টাইলে আমার প্রায় হাজারের কাছাকাছি 919 বোধহয় আজকে সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং মনিটাইজেশনের জন্য প্রয়োজন 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো আমার কিন্তু 3500 ঘন্টার ওপরে ওয়াচ টাইম হয়ে গিয়েছিল। কিন্তু লাস্ট প্রায় 1 বছর আমি ভিডিও যেহেতু দিতে পারিনি, সেহেতু আমার ওয়াচ টাইমটা কমতে কমতে 500 নিচে চলে এসছে এবং স্বভাবতই আমার চ্যানেলটা রিচ ডাউন না, মানে বলা চলে ফ্রিজ হয়ে গেছে। তো ওখানে আর প্র্যাকটিক্যালি ভিডিও দিয়ে লাভ নেই, কারণ আমার চ্যানেলটা মনিটাইজেশনে যাওয়া খুব দরকার। তো সেই আশা নিয়েই আমি ইউটিউবটা করছি। তো যেহেতু ওই মানে ব্লগিং চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে, সেখানে ভিডিও দিয়ে লাভ নেই। আর আমার ইউটিউবটা দাঁড়ানো ভীষণ দরকার। তো সবটা মিলিয়েই আর ইদানিং আমার নিজের মধ্যে কিছু চেঞ্জেস এসেছে। আর সত্যি কথা বলতে কি, 2024টা আমার কাছে খুব যে একটা আশানুরূপ ছিল তা নয়। তবে যা হয়ে গেছে হয়ে গেছে, সেগুলো নিয়ে আর ভেবে বা আলোচনা করে তো লাভ নেই। তো আমার আমি চাইছি 2025টা একদম অন্যরকম হোক। 2025-এ আমার জীবন থেকে সব গ্লানি মুছে যাক। তো মামনি, মানে রঞ্জনা সেনগুপ্ত, রঞ্জনাদিকে আমি মামনি ডাকি, কারণ আমি আগে দিদি বলেই ডাকতাম। মামনি কিছু কথা, মামনি আমাকে যে জায়গাটায় রেখেছেন এবং মামনি যেভাবে আমাকে সঠিক পথ দেখাচ্ছেন, সেটা আমার মাই একমাত্র পারেন করতে। মা আমাকে যেভাবে বলতেন, মায়ের কথাগুলো আজকে মামনির কথার সাথে ভীষণভাবে মিলে যাচ্ছে। এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে মামনির সাথে আলোচনা করতে গিয়ে কিছু কথা উঠে এসছে, যেগুলো শুনে মনে হয়েছে আমার মাই বোধহয় আমাকে বলছে। তো ওই যে বললাম মামনি কেন ডাকছি, কারণ রঞ্জনা দি আমাদের কাছে মায়ের মতন, মায়ের জায়গা নিয়ে এসেছেন। তো আর আমার ক্ষেত্রে আমি যে টাফ সিচুয়েশানে পড়েছি, সেখানে মামনির কথাগুলো আমার কাছে আমার মায়ের মতন শোনায়। মা আমাকে এইভাবেই বলতেন, এইভাবেই বকতেন, এইভাবেই বোঝাতেন, এইভাবেই ভালোবাসতেন। তাই জন্য আমি আমার ভিতর থেকে মামনি ডাকটা হঠাৎই এসেছে এবং আমি বলেছি তোমাকে এখন থেকে আমি
মামনি বলেই ডাকবো। তো মামনি আমাকে এই আমরা সকলে গ্রুপে নিয়ে এসেছিলেন 2021-এ। তো 2021-এ মামনির হাত ধরে আমরা সকলের গ্রুপে আসা। কিন্তু আমরা সকলের গ্রুপে টপিকের ওপর কিছুদিন ভিডিও দিয়েছিলাম আমার ব্লগিং চ্যানেলটাতে, কিন্তু তারপরে সেটা আর হয়ে ওঠেনি। মানে অবাধ্য সন্তান হলে যা হয় আমি তাই, এবং তাতে নিজেরই ক্ষতি করেছি। তো মামনি মামনি যেভাবে আমাদের গাইড করেন, সেখানে মামনির কথা আমাদের কাছে আদেশের মতন। মামনি চান, এবং এটা আমাদের উচিত করা, যে মানুষকে কিছু ভালো জিনিস শেখানো এবং মানুষকে আলোর পথ দেখানো। এই কাজটা তো নিরন্তর মামনি করে চলেছেন, আমাদেরও উচিত। তো আমাদেরও কিছুটা দায় থেকে যায় মামনির কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো মামনি আগেও অনেকবার বলেছেন যে তুই এত সুন্দর করে কথা বলিস, তুই কেন এই কাজটা করছিস না, মানুষকে সঠিক পথ দেখানোর কাজ, মানুষকে আলোর পথ দেখানোর কাজ কেন করছিস না? তো ওই যে বললাম, আমি একটা অবাধ্য সন্তান। আজকে নিজে ঠেকে বুঝেছি যে কত অন্যায় করছি। মানুষকে শেখানোটা খুব দরকার। আজকে সমাজটা যেভাবে খারাপ দিকে চলে যাচ্ছে, আমরা সবাই খারাপ 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 বলছি, কিন্তু ভালোর দায়িত্বটা কতটুকু আমরা নিতে পারছি? আমরা কি চেষ্টা করছি ভালো কিছু করার? আমরা কি চেষ্টা করছি মানুষকে সঠিক পথ দেখানোর? আমি আমার নিজের কথাই বলছি। আমি কি চেষ্টা করেছি? সকাল থেকে রাত পর্যন্ত তো নিজের সংগ্রাম, নিজের লড়াই, মানে নিজেকে ঘিরে ব্যস্ত থাকি। মানুষের কথা, সকলের কথা কতটুকু চিন্তা করি, সকলের জন্য কতটুকু কাজ করি। তো এটা আমার অনুধাবন। সেই জন্যই আমি আজকে মানে মামনিকে বললাম, মামনি আমি তোমার কাজের দায়িত্ব নিতে চাই। তো সেই জন্য আবার আমরা সকলে গ্রুপের টপিকে আমি ফিরে আসলাম। যে আমার মেয়েবেলার বড়দিন কেমন কেটেছে। তো বড়দিনের ভৌগোলিক ব্যাখ্যা আমি আর দিচ্ছি না, ওটা খুব সুন্দর করে কবিতা বুঝিয়েছে। সবটাই কবিতার সাথে আমি একমত। কবিতা যেভাবে বলেছে ভিডিওতে, আমি কবিতার ভিডিওটা দেখছিলাম একেবারেই। আমরা তো প্রায়ই বলতে গেলে সকলেই মানে আমাদের কবিতা মধু আমরা প্রায় সমসাময়িক বোধহয়। একটু ছোট বড় কেউ কারো থেকে হয়তো হলেও হতে পারি, জানি না সঠিক বয়স কার কত, সেটা জিজ্ঞাসা করাটাও তো উচিত নয়। আমি কখনো কাউকে জিজ্ঞাসাও করি না কারো বয়স। তো এইটুকু জানি যে আমরা সকলে বন্ধুস্থানীয়। তো ঠিক কবিতা ছোটোবেলাটা যেরমভাবে কেটেছে, কবিতা ছেলেবেলা, কবিতা বলছিল, আমারও তাই। অ্যানুয়াল পরীক্ষা হয়ে যেত এবং ছুটির মরশুম, ভীষণ আনন্দ। আর সেই সাথে শীতকাল মানেই অনেক খাওয়া দাওয়া, আর সঙ্গে বড়দিনের কেক। এটা একটা মানে অন্যতম প্রধান আকর্ষণ ছিল। আর চার্চে, হ্যাঁ, আমি বাঁশদ্রোণী অঞ্চলের মানুষ। বাঁশদ্রোণী চার্চে যেতাম। কখনো বাবা নিয়ে যেত, কখনো আমার এক দিদি, মামা তো দিদি আজ নেই, চলে গেছে, দিদিভাইয়ের সাথে কখনো কখনো যেতাম। তো এরকমই সকলের মতনই। তো এইভাবেই ছুটির মৌসুম কাটতো, বেড়াতে যাওয়া, পিকনিক, পরিবারের সকলের সাথে পিকনিক মানে হতো, একসাথে আনন্দ করতাম। কখনো কখনো চিড়িয়াখানায় যেতাম। এইগুলো তো 25শে ডিসেম্বর মানে এই আনন্দগুলো ছিল, কারণ পরীক্ষা হয়ে যেত, অ্যানুয়াল পরীক্ষা হয়ে যেত। তো এইভাবে আমারও মেয়েবেলাটা এইভাবেই কেটেছে। রোদের মধ্যে খেলাধুলো করা, ছুটোছুটি করা, গুজিকট, কিতকিত, ব্যাডমিন্টন, এই সকল খেলাধুলো ছিল বন্ধুদের সাথে, ছেলেবেলার মানে মেয়েবেলার বন্ধুদের সাথে। যাই হোক, এটা গেছে আমার ছেলেবেলা। পরবর্তীকালে আবার মানে মেয়ে যখন হলো, মেয়ের ছেলেবেলাটা ছিল একটু অন্যরকম। ওই যে সান্তা বুড়ো আসবে, গিফট দিয়ে যাবে। আমার মেয়ে এখনও আশা করে থাকে, যে জানে যে সান্তা বুড়োটা আর কেউ নয়, আমার মা, সেটা আমার মেয়ে জানে। তা সত্ত্বেও সকালবেলা একটা কিছু গিফট ও আশা করে থাকে আর কি।
তো এইটা একটা অন্যরকম মজা এখনকার জেনারেশনের কাছে। আমারও বেশ ভালো লাগে, আমি এনজয় করি। সবটাই তো মানে সমসাময়িক, মানে আমাদের সময় ওটা ছিল একটা ভীষণ আকর্ষণীয় আনন্দের, আর এর সময় দাঁড়িয়ে এটা অনেক বেশি আকর্ষণীয়, অনেক বেশি আনন্দের। সেই সাথে সব সাজানো গোছানো, সেই সাথে ক্রিসমাস ট্রি, বেল, স্টার এবং জেসাস, মারিয়াম এদের মূর্তি দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা ঘরটাকে, এগুলো তো আছেই। এগুলো যদিও এবছর সেটা হয়ে ওঠেনি, কারণ আমরা এবছর একটু অন্যভাবে কাটিয়েছি, যেহেতু কাজ টাজ ছিল। গতকালই ইভেন্টটা শেষ হয়েছে, আমাদের একটা বড় ইভেন্ট চলছিল, তো এবছর পসিবল হয়নি। ভালো একালের বাচ্চাদের, মানে এখনকার আমার মেয়ের জেনারেশনের বাচ্চাদের ক্রিসমাসটাও আমার বেশ ভালো লাগে। তবে আমার কাছে এই বয়সে এসে ক্রিসমাস হচ্ছে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ। খ্রিস্টে আর খ্রিস্টে তো কোনো পার্থক্য নেই, শুধু নামের ফেরে জগৎ ফেরে, তাই না? সবই তো পরমেশ্বর, আর পরমেশ্বরের কাছে আত্মসমর্পণই হচ্ছে আমার বড়দিন পালন। এই বয়সে এসে বড়দিন পালন অর্থাৎ পরমেশ্বরের কাছে আত্মসমর্পণ করা এবং সকলের জন্য মঙ্গল প্রার্থনা করা। আজ এইটুকুনি, আর বেশি কিছু বলতে পারছি না, গলার অবস্থা খুবই খারাপ। আমি ভিডিওটা করতে করতে হয়তো প্রায় 2টো বেজে গেল। শুতে যাব, কাল সকালে উঠে অনেক কাজ। সকলে খুব ভালো থাকবে। সকলকে আমার তরফ থেকে বড়দিনের শুভেচ্ছা।